ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি। সৌগত বাবু, আপনার প্রতিক্রিয়া 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ। হ্যাঁ, পুরো বক্তৃতাটার মধ্যে কিছু জ্ঞান আর আপ্তবাক্য ছাড়া একদম কংক্রিট কথাই 20 লক্ষ টাকা বা আমাদের জিডিপির 10%-এর একটা আর্থিক প্যাকেজ ঘোষণা। তারও কোনো বিস্তৃতভাবে আর্থিক প্যাকেজ নিয়ে বলা হয়নি যে ইকোনমিক স্টিমুলাসটা কিভাবে লাগবে, কোন সেক্টরে কত টাকা যাবে, সেইগুলো বলছে ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী আগামী কয়েকদিনে তারা ঘোষণা করবেন। আর বাকিটা যদি আপনি ভালো করে শুনে থাকেন বক্তৃতায় কিছু আপ্তবাক্য যা সকলেই জানে সেগুলোর পুনরাবৃত্তি করা হয়েছে এবং সবচেয়ে বেশি শব্দ খরচ করা হয়েছে আত্মনির্ভরতা, সেলফ রিলায়েন্সের ওপরে। নরেন্দ্র মোদীর যে সরকার সবচেয়ে বেশি নির্ভর করেছিল বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়াবার ক্ষেত্রে, এমনকি প্রতিরক্ষা ক্ষেত্র খুলে দেওয়া হয়েছিল, তারা আজকে যে কোনো কারণেই বুঝেছে যে আত্মনির্ভরতাটা জরুরি। সেলফ রিলায়েন্সের যে মন্ত্র আগে কেন্দ্রীয় সরকারদের পক্ষ থেকে ছিল, যেটা উনি ছেড়ে দিয়েছিলেন, সেটাকে আবার ধরা হবে। আমার এই বক্তৃতাটা খুবই অসম্পূর্ণ মনে হয়েছে, তার কারণ লকডাউনের পরিধি কতটা বাড়ানো হবে, কিভাবে বাড়ানো হবে, সেটা নিয়ে কিছুই বলা হয়নি। তারপর রাজ্য সরকারগুলো যে দাবি করেছিল যে কেন্দ্রীয় সরকার রাজ্যের ওপর ছেড়ে দিক লকডাউনের ব্যাপারে এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবার আগে রাজ্যের সাথে আলোচনা করুক, সেটা এখনো জানানো হয়নি। এই 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ কতটা রাজ্যগুলো পাবে সেটা বলা হয়নি। এবং সবচেয়ে যেটা চিন্তার বিষয় এখনো, যে রোজ কাগজে আমরা পড়ছি যে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে কি অমানুষিক কষ্টের সম্মুখীন হচ্ছেন, মৃত্যুর সম্মুখীন হচ্ছেন, এখনো তাদের ঠিকমতো ঘরে পৌঁছবার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করে উঠতে পারেনি। এবং তারপর ওরা খোঁচাখুচি করছে, পশ্চিমবাংলাকে চিঠি লিখেছে যে তোমরা সাহায্য করছো না, কিন্তু মৌলিক যে কাজটা রেলের ব্যবস্থা করা এবং রাজ্য সরকারকে টাকা দেওয়া, সেটা ওরা একেবারেই করতে পারেনি। এখনো কেন দিল্লি থেকে শুধু দিল্লি থেকে হাওড়া ট্রেন আসবে, কেন ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে, কোচি থেকে, মুম্বাই থেকে, আহমেদাবাদ থেকে, সুরাট থেকে হাওড়া ট্রেন আসবে না? এর কোনো উত্তর এখন পর্যন্ত উনি দিতে পারেননি। এবং মোদি কোনো বৈজ্ঞানিক তথ্য সামনে রাখেন যে কি উনি দেখেন। উনি আত্মনির্ভর বলে গিয়েছেন যে করোনা সমাধানের রাস্তা কি, কোন পথে আসতে পারে, কি আমরা আশা করতে পারি। দেশের লোক জানতে চেয়েছিল যে করোনার ভ্যাকসিন হবে, এই ব্যাপারে উনি আশাবাদী। করোনার ট্রিটমেন্ট কিরকম হবে, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হবে, টেস্টিং কিভাবে বাড়ানো যাবে, এইসব মৌলিক প্রশ্ন যেগুলো রোজ আলোচনা হচ্ছে কাগজে, টিভিতে, সেইগুলো নিয়ে কোনো মোদি সাহেব কোনো জবাব দেননি। উনি ওই বসুধৈব কুটুম্বকম, আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, এইসব কথা বলেছে। আর একমাত্র নাকি সেলফ রিলায়েন্সের দৃষ্টান্ত যে পিপি আর N95 দেশে
2 লাখ করে তৈরি হচ্ছে। এগুলো কোনো হাই টেকনোলজির কোনো ব্যাপার নেই। আমাদের অন্যান্য বক্তৃতায় থাকতো যারা কোভিড ওয়ারিয়ার, যারা ডাক্তার, যারা স্বাস্থ্যকর্মী, নার্স এবং যারা ভাইরাস নিয়ে রিসার্চ করছে, তাদের প্রতি উৎসাহের বার্তা এবং তাদের সাফল্যের বার্তা, সেগুলো কোনোটাই এই বক্তৃতায় নেই। আমি জানি না 17 তারিখ শেষ হবার কথা ছিল লকডাউন, আজকে হচ্ছে 12 তারিখ। 5 দিন আগে উনি হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঠিক করলেন কেন? তার ফলে মোদির বক্তৃতা শুনলে বলা হয়, যাকে ইংরেজিতে বলে ফ্রম দ্য সাবলাইম টু দি রিডিকুলাস অর ফ্রম রিডিকুলাস টু দি সাবলাইম। আগে বলেছিলেন যে তোমরা থালা বাজাও, মোমবাতি জ্বালাও, ইত্যাদি ইত্যাদি করো, আর আজকে বলছে যে বসুধৈব কুটুম্বকম, ভারতকে স্বনির্ভর করো, আমরা সারা পৃথিবীকে এই বিপদের সময় দেখিয়ে দেব যে আমরা সবকিছু করতে পারি। আমার তার ফলে পুরো করোনা সংক্রান্ত বক্তৃতা, মোদির আজকের যে বক্তৃতা, সেটাকে খুব নৈরাশ্যজনক বক্তৃতা লেগেছে। আমি সৌগত বাবু আবারও আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি অর্থনীতিবিদ শৈবাল কর রয়েছেন। আমি একটা বিষয় শৈবাল বাবু আপনার কাছ থেকে জানতে চাইছি, মানে অর্থনীতিবিদদের একটা বড় অংশ তো এই কথা প্রথম থেকে বলে এসেছেন যে অর্থনীতির স্বাস্থ্য যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে সরকারের ব্যয় বাড়াতে হবে। সেক্ষেত্রে অর্থনীতির এই স্বাস্থ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে এই 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ কতটা উপযোগী হবে বলে আপনি মনে করছেন? আপনি কি শুনতে পাচ্ছেন শৈবাল বাবু? না, সম্ভবত শৈবাল করের সঙ্গে আমার কথা বোধহয় ওনার কাছে পৌঁছচ্ছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর যে ভাষণ এবং 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের সম্পর্কে তৃণমূল সাংসদ সৌগত রায় বলছিলেন আজকের এই জাতির উদ্দেশ্যে ভাষণ তার কাছে মনে হয়েছে দিলীপ বাবু নৈরাশ্যজনক। আপনার প্রতিক্রিয়া? দেখুন, সবাই প্যাকেজের কথা বলছে এবং আমাদের সৌগতদের সমস্ত প্রতিনিধিরা, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে তাদের যারা চ্যানেলে যান প্রতিনিধিরা বলছেন 10,000 টাকা দাও প্রত্যেককে, সবাই হাতে টাকা চান আর কি। এটা একটা অভ্যাস খারাপ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কমপক্ষে 10 লাখ টাকার প্যাকেজ কেন্দ্রের ঘোষণা করা উচিত। ওনার কল্পনাকেও পার করে দিয়েছেন প্রধানমন্ত্রী, 20 লাখ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে কথাবার্তা শুনে, কারো পকেটে টাকা দেওয়ার মানসিকতা মোদিজির নাই। খেটে খেতে হবে। সমস্ত ক্ষুদ্র কুটির শিল্প, সমস্ত সাধারণ মানুষ যারা পরিশ্রম করেন, সবার কাজের আর উপায়ের রাস্তা খুলে দেবে সরকার, যার মাধ্যমে দেশেরও উন্নতি হবে, স্বনির্ভর ভারত, নূতন ভারত, নিউ ইন্ডিয়া তৈরি হবে এবং সবাই কাজ করে পরিশ্রম করে সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন, সেরকম একটা পরিবেশ হবে। সেজন্য যারা সবসময় হতাশ থাকেন, তাদের হতাশা কাটাতে ভগবানও বোধহয় পারবেন না। আমি জানি না সে হতাশা কি করে কাটবে, কিন্তু দেশের মানুষ হতাশ নন। তাই প্রধানমন্ত্রী তার উপরে ভরসা রেখেছেন, সম্মান করেছেন তাদেরকে, এবং প্রধানমন্ত্রী যতবার আহ্বান করেছেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে দেশের একতাকে তারা আরো শক্তিশালী করেছেন। বেশ, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আপনার প্রতিক্রিয়া? না, দেখুন, এমনিতে রাত্রি 8টার ভাষণ, রাত্রি 12টা থেকে আবার কোন বিপর্যয়ে আমাদের পড়তে হয়, ডিমনিটাইজেশন নাকি আনপ্ল্যান্ড লকডাউন, এইরকম একটা দুশ্চিন্তা নিয়ে 8টা থেকে 12টা এই দুটো টাইম ওনার প্রায় ফিক্সড, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা থাকে। উনি আজকে বক্তৃতা দিয়েছেন সারগর্ভ, ওপরে ওপরে, গগনে গগনে যাকে বলে,
তার মধ্যে বাণী বিতরণ আছে প্রচুর, কাজের কথা স্পষ্ট নেই। 10% এই কথাটা তো বহুদিন ধরে সবাই বলছে, অনেকেই বলছে, আমরা তো বলছি জানেনি। আমরা 2 তারিখে নির্দিষ্টভাবে সরকারকে কতগুলো প্রস্তাব দিয়েছি। বোঝা গেল যে প্রস্তাবের মর্মবস্তুকে উনি অস্বীকার করতে পারছেন না, কিন্তু সেটাকে কিভাবে গ্রহণ করবেন বা করবেন না এটা মনস্থির করতেও চাইছেন না, যে কারণে আজকে অস্পষ্ট রাখলেন, স্পষ্ট করলেন না। এটা ঠিক। আমরা আগে থেকেই বলছিলাম অন্যান্য দেশগুলো 10% প্লাস জিডিপির স্পেশাল প্যাকেজ হিসেবে নিয়েছে। সত্যিই যদি আমাদের অর্থনীতিকে এবং মানুষগুলোকে বাঁচাতে হয়, এর কোনো বিকল্প ছিল না। এই 10% কথাটা উনি বলেছেন, কিন্তু সেটা কার জন্য, কিসের জন্য স্পষ্ট করেননি, অর্থমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। যেমন লকডাউন 18 তারিখের পরে 17 তারিখের পরে কন্টিনিউ করবে এটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু কি কারণে, কি শর্তে, কি তথ্যে সেসবের মধ্যে এখনো যাননি, নন স্পেসিফিক। যেটা খারাপ লাগলো আমার, 2টো শব্দ উনি গেলেনই না। একটা হচ্ছে পরিযায়ী শ্রমিক করবেন, প্রান্তিক মানুষগুলো, পরিযায়ী শ্রমিক যারা সবচেয়ে বেশি কষ্টে আছে, যার সংখ্যাটা কত কেউ হিসেব করে বলতে পারছেন না, যারা রাস্তা দিয়ে হেঁটে চলেছে তো হেঁটেই চলেছে, ট্রেনে করে যাদের পৌঁছে দেওয়া গেল না কিন্তু ট্রেনে যাদের কাটা গেল, সেই শব্দটা কিন্তু একবার উচ্চারণও করলেন না। এটা বড্ড অপছন্দ হবার কারণ, আমার ধারণা সবারই এটা অপছন্দ হতে পারে। দ্বিতীয়ত, যে ফাইটার ওয়ারিয়ার এই মুহূর্তে সামনে, চিকিৎসা কর্মী সহ তাদের সম্পর্কে নির্দিষ্ট কথার মধ্যে শুধু গেলেন না, ওই 2 লক্ষ পিপি আর 2 লক্ষ N95 এই করেছি ছাড়া এই সংক্রান্ত গবেষণা এবং ইত্যাদি তাদের দেশের মধ্যে, দেশের বাইরে, এই যে একটা দীর্ঘকালীন, তো আমরা তো বলছি দীর্ঘকালীন, এটা কালকেই শেষ হয়ে যাবে এমনটা না হতে পারে, তাহলে সেই সংক্রান্ত কোনো ভিশন, তার কোনো এক্সপ্রেশন এখানে কিন্তু থাকলো না। কিছু না করার চাইতে একটা প্যাকেজ বলেছেন 10%, ভালো, কিন্তু কি সেই প্যাকেজ এটা নির্দিষ্ট হওয়াটা বেশি জরুরি। লকডাউন কি শর্তে সেটা নির্দিষ্ট হওয়াটা বেশি জরুরি। সবাই বলছেন লকডাউনটা কন্টিনিউ করবে, অর্থনীতিকেও চালু রাখতে হবে, তেল আর জলে মেশাবেন কি করে তার কোনো পরিকল্পনা কি হচ্ছে? এমন হবে কি যে লকডাউন চলবে কিন্তু 500 টাকার জন্য ব্যাংকে তোমরা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকো, যা উনি করেছেন সেটা, বা রেশনের জন্য দাঁড়িয়ে থাকো, বা লকডাউন চলবে কিন্তু মদের দোকান সব খুলে যাবে এবং তাতে আধা কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত লোকের লম্বা লাইন থাকবে। এই রকমের অপরিকল্পনা এবং অপ্রস্তুতি, তার অংশীদার আমাদের আবার হতে হবে কিনা, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমি তার উত্তর দিলীপ ঘোষের কাছে নেব, তবে তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সোমেন বাবু, যেটা প্রধানমন্ত্রী 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে গিয়ে বলছেন যে এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানের প্রধান চালিকা শক্তি হতে চলেছে, যেটা জিডিপির 10%। আপনি কিভাবে দেখছেন? না, এটা সবটাই হচ্ছে ভবিষ্যতের দিকে আঙুল তোলা। এই 49 দিন লকডাউনে উনি যেগুলো ঘোষণা করেছিলেন, সেই ঘোষণাটা কতটা বাস্তবায়িত সেটার কিন্তু কোনো উত্তর নেই। ওনার 33 মিনিটের ভাষণ, এর মধ্যে কোনো সারবত্তা আছে বলে আমার মনে হলো না। উনি গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, এবং এই লকডাউন ওঠার পর সারা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক মন্দা আসবে, সেই মন্দা কাটানোর রাস্তা কি হবে সেটা উনি বলছেন। উনি ডাইরেক্ট বেনিফিটের কথা বলছে, তো ডাইরেক্ট বেনিফিট তো কংগ্রেসে দিয়ে গেছে, উনি তো কিছু দেননি। তো উনি কি দিচ্ছেন? উনি তো ভাষণ ছাড়া এবং আশ্বাস ছাড়া আর কিছু দেননি। উনি 20 লক্ষ কোটি টাকার কথা বলে, এর আগে তো 1,40,000 কোটি টাকার কথা বলেছিলেন। সেই 1,40,000 কোটি টাকা কি হলো? পিএম রিলিফ ফান্ডে যে পিএম কেয়ারে যে টাকা উঠছে, সেটা নিয়ে যে টাকা উঠছে, সেই টাকাটা কোথায় গেল? এসব উত্তর দিতে হবে না? উনি বললেন বিনা পয়সা পরিযায়ী শ্রমিকদের আসবে, প্রত্যেককে টাকা দিয়ে আসতে হচ্ছে।
বললেন 85% রেলওয়ে কনসেশন দেবে, অথচ গতকাল কর্ণাটক থেকে এসছে 730 টাকা ভাড়া এবং 130 টাকা হচ্ছে রাহা করছে। এইটা দিয়ে তাদেরকে আসতে হয়েছে। তাহলে গরিব মানুষগুলোকে কি করছেন উনি? যদি মনে করে থাকেন আদানি আম্বানিরা সুখে থাকলেই ভারতবর্ষ আত্মনির্ভর হবে, তো সেই দিন কিন্তু আজকে নেই। আজকে একবিংশ শতাব্দী কথা বলছেন ঠিকই, কিন্তু একবিংশ শতাব্দীতে যেতে গেলে শুধু ভবিষ্যতের দিকে আঙুল তুললে হবে না, শুধু কাজে দেখাতে হবে। আজকে এই পরিযায়ী শ্রমিকগুলোকে নিয়ে টালবাহানা হচ্ছে, কেন্দ্র বলছে আমরা পাঠাচ্ছি, রাজ্য বলছে আমরা পাঠাচ্ছি। আজকে কর্ণাটক থেকে আসতে গেলে 730 টাকা ভাড়া দিতে হয়, অথচ পাঞ্জাবে কংগ্রেস শাসিত সরকার যখন পাঠায় তখন তাদের কোনো ভাড়া লাগে না। আজকে রাজস্থান সরকার পাঠিয়েছে, তাদের কোনো ভাড়া লাগে না, অথচ বিজেপি শাসিত রাজ্য সেখান থেকে আসতে গেলে রেলের টিকিট কেটে আসতে হচ্ছে। তাহলে মানুষ কি বেনিফিটটা পাচ্ছে? এই যে 33 মিনিট তিনি বেতার ভাষণ দিলেন, প্রধানমন্ত্রী 33 মিনিট মানে অনেক সময়, সারা বিশ্ব শুনল, কিন্তু পেলোটা কি? বেশ, যে অভিযোগ কংগ্রেসের তরফে করা হচ্ছে আমি অবশ্যই দিলীপ ঘোষের কাছে তার উত্তর দেব। তবে তার আগে আপনাদের একবার দেখাতে চাইবো যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গতকাল এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদেকে দেওয়া সাক্ষাৎকারে, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঠিক কি বলেছিলেন। অভিজিৎ, আমেরিকার সংকটের কথা হচ্ছে, আমি ফক্স নিউজে দেখছিলাম যে শুধু এপ্রিল মাসে আমেরিকায় 2,05,00,000 মানুষ কাজ হারিয়েছেন এবং আনএমপ্লয়মেন্ট রেট 14.7%। 1930-এর মহামন্দার পরে কখনো হয়নি। কিন্তু এর পাশাপাশি আমেরিকা রিলিফ প্যাকেজের কথা ঘোষণা করেছে, যেটা আমেরিকার জিডিপির 10%। ব্রিটেন তাদের জিডিপির 15% রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। জাপান তাদের জিডিপির 20%। সেখানে ভারতবর্ষে এখনো পর্যন্ত 1,70,000 কোটির যে রিলিফ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেটা ভারতের জিডিপির 1%-এর কাছাকাছি। অর্থনীতিবিদ হিসেবে কি মনে হয় যে এই প্যাকেজটা কতটা বাড়ানো উচিত, এবং ভারতের ক্ষেত্রে তার থেকেও বড় কথা, কতটা বাড়ানো সম্ভব? অনেক বাড়ানো সম্ভব। কি আমাদের দেশে মানে যেটা এখন চিন্তা করা উচিত সেটা হচ্ছে যে লোকদের ক্রয় ক্ষমতা নেই, সুতরাং তারা কিছু কিনবে না। না কিনলে ব্যবসাগুলো যারা খুলবে তাদের খুলেও লাভ নেই, কাকে বিক্রি করবে ক্রয় ক্ষমতা না থাকলে? এবং আমরা মানে যে জিনিসগুলো বড় লোকেদের হাতে যদি টাকা থাকে, তারা তো সাধারণত এই ধরুন ফলমূল, বাচ্চাদের খেলনা, সস্তার জামা কাপড় এগুলো কেনে না। তারা যেগুলো কেনে সেগুলো হয়তো বিদেশ থেকে আসে। আমাদের দেশের অধিকাংশ অর্থনীতি চলে সাধারণ লোকের তৈরি করা জিনিস কেনে, তাই সেই জন্য চলে। বা তারা হয়তো চীন থেকে কিছু একটা নিয়ে এসে সেটাকে একটুখানি অদল বদল করে বিক্রি করে, সেইভাবে অর্থনীতি চলে। তো সেই সবগুলোই বন্ধ হয়ে যাবে, কারণ যাদের হাতে, যারা খরচা করার, তাদের হাতে যদি খরচা না করার সামর্থ্য না থাকে, তাহলে অর্থনীতি চলা খুব শক্ত। সুতরাং আমার মতে এখন আমরা হাত খুলে খরচা করতে পারি। কিছু মুদ্রাস্ফীতির যে ভয়ে সাধারণত আমরা করার কোনো কারণ নেই। ইয়েতে মানে হয়তো এক্ষুনি লোকেদের হাতে টাকা না দিয়ে টাকাটা আসবে বললে লোকে আরো আশ্বস্ত হবে। কারণ টাকাটা যদি এক্ষুনি দেওয়ার চেষ্টা করি, হয়তো খরচা করার কিছু নেই, দোকান বন্ধ ইত্যাদি। কিন্তু যদি বলি ভবিষ্যতে 3 মাসের ভেতরে এতটা টাকা আসবে, তাহলে অনেকেই আশ্বস্ত হবে এবং টাকা খরচা করবে। আমি আবারও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে যাব। আমি পরপর সিপিএম এবং কংগ্রেসের যে অভিযোগ, আমি দিলীপবাবু যদি তার আপনি উত্তর দেন। সুজনবাবু বলছেন যে কাজের কথা, এই 33 মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ, কাজের কথা স্পষ্ট নয়। পরিযায়ী শ্রমিকদের কি হবে কোনো বার্তা নেই। যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার চিকিৎসকদের মতন, তাদের জন্য কোনো বার্তা প্রধানমন্ত্রীর এই ভাষণে আসেনি বলে সুজনবাবুর অভিযোগ। শোভন মিত্র বলছেন সারবত্তা নেই। পিএম কেয়ারে যে টাকা দেওয়া হয়েছে, সেই টাকার কিভাবে ব্যবহার হলো তার কোনো বার্তা নেই। যারা গরিব পরিযায়ী শ্রমিক, তাদের কেন ভাড়া দিয়ে ট্রেনে আসতে হবে? উত্তর দেবেন দিলীপ বাবু?
দেখুন, এরা দুজনেই প্রবীণ রাজনীতিবিদ, কিন্তু ধৈর্যের বড় অভাব। কারণ দুটোই পার্টির, যে পার্টির নেতা ওরা, দুই পার্টি সমাজকে হতাশ করেছে, মানুষ দুটো পার্টিকে বিদায় করেছে, এখন দেওয়ার মতো কিছু নেই, ইতিহাস হয়ে গেছেন ওনারা। তাই হতাশা সারা জীবন ছিল, এখনো আছে, আর তাদের থেকে সমাজে হতাশ হয়েছে। বাজেট বক্তৃতা শোনার পরে যে প্রত্যেক বছর একই রেকর্ডিংটা ওনারা শোনান, এটাই শুনিয়েছেন। একটা অভ্যাস আমাদের কাছে, যেমন আমাদের মুখ্যমন্ত্রী নিজের মুখে সব ঘোষণা করেন A to Z, আর কেউ কিছু বলতে পারবে না। বা বাজেট যখন হতো এর আগে, সেখানেও কটা ট্রেন চলবে, কি কি কে পাবে, ডিটেলস ঘোষণা হতো, সেই অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু মোদীজি যেভাবে কাজ করছেন, প্রত্যেকটি ডিপার্টমেন্টকে আলাদা বুঝিয়ে দিয়েছেন, তারা তাদের ডিপার্টমেন্ট নিয়ে ভাবছে। আর পরিযায়ী শ্রমিক থেকে ফাইটারদের কথা যেটা বলছেন, মোদীজি আগেই তাদের সম্বন্ধে অনেক ঘোষণা করে রেখেছেন। কিন্তু যেটা সমস্যা, যে কতদিন লকডাউন চলবে, প্রযুক্তির, আমাদের শিল্প বা বাণিজ্যের কি অবস্থা হবে, সেটা না বুঝে আগের থেকে ঘোষণা করে দেওয়াটা বোধহয় খুব বুদ্ধিমানের কাজ নয়। সেই জন্য প্রধানমন্ত্রী সমস্ত বিশেষজ্ঞদের, যেমন বিনায়ক বাবুর কথা আপনারা শোনালেন, তিনি যেটা বলেছেন মোটামুটি সরকার সেদিকেই ভাবছে। বা বিভিন্ন রাজনৈতিক পার্টির প্রবীণ নেতারা আছেন, মুখ্যমন্ত্রীরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, সবার সঙ্গে কথাবার্তা বলার পরে আর এই ধরনের প্যাকেজ এসেছে, এবং সেটা আমার মনে হয় যথাসময় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন স্তরের জন্য ঘোষণা হবে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী 5 বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছেন, তাদের বক্তব্য শুনেছেন, প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা সমস্যা শুনেছেন। এছাড়া যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে তো নিয়মিত বসছেন। সেটা চিন্তা ভাবনা করে এই ধরনের প্যাকেজ তৈরি হয়েছে। 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ, এটা তো নিশ্চিত, তাতে সন্দেহ করার কোনো কারণ নেই। আর সোমেন বাবুকে কে বলেছে আমি জানি না যে টিকিট কেটে আসছে শ্রমিকরা, কারণ কোথাও টিকিট বিক্রি হচ্ছে না। ব্ল্যাকে যদি বিক্রি হয়ে থাকে কোথাও আমি জানি না, কারণ রাজ্য সরকার পয়সা দেবে, রাজ্য সরকার টিকিট কেটে ওদের হাতে দেবে, কারণ বাইরের টিকিট না পেলে ট্রেনে ওঠার কোনো প্রশ্নই নেই। টিকিট বিক্রি হবে যে স্পেশাল ট্রেনগুলো চলবে, যারা আটকে আছেন বিভিন্ন জায়গায় গিয়ে, তাদের জন্য। সেই জন্য এই ধরনের ভুলভাল প্রচার আর অসম্পূর্ণ তথ্য প্রকাশ করাটা কোনো আমার মনে হয় ঠিক নয়। এটা দায়িত্বজ্ঞানহীনতার একটা পরিচয় দেয়। কোথাও কোনো টিকিট বিক্রি হচ্ছে না, আর হবেও না। শ্রমিক স্পেশালের জন্য রাজ্য সরকার টাকা দেবে, আর বাকি ওখানকার স্থানীয় প্রশাসন অনুমতি দেবে। সেই জন্য এই নিয়ে কোনো কনফিউশন নেই। আর যারা অধৈর্য হচ্ছে না, 2-1 দিন অপেক্ষা করুন। লকডাউনও শেষ হয়নি, আর ঘোষণাও শেষ হয়নি। যথাসময়ে সুচিন্তিত যোজনা আপনাদের সামনে আসবে, আর ভারতবর্ষের কোনো মানুষ বঞ্চিত হবে না। যেমন সবাই ফ্রিতে রেশন পাচ্ছেন, সেরকম কাজেরও সুবিধা হবে। আর যারা কোনো কাজের মধ্যে নেই, তারা আর্থিকভাবে কোনো না কোনোভাবে সহযোগিতা পাবেন, এটা নিশ্চিন্ত হবে। আমি আবার বলে দিচ্ছি, মোদি হয়তো মুমকিন হয়। আমি একবার সৌগত রায়ের কাছে আসবো। আপনি যখন বললেন তার প্রতিক্রিয়া, যেটা দিলীপ ঘোষ বলছিলেন, সৌগত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রীর কাছে 10 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ চেয়েছিলেন, তো দ্বিগুণ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। না না, মমতা ব্যানার্জি কোন স্টেজে বলেছেন? একদম প্রথম স্তরে বলেছিলেন। এটা হচ্ছে 50 দিন লকডাউন চলার পর। এখন তো আর্থিক প্যাকেজ বেশি দিতে হবে। পৃথিবীর সব অর্থনীতিবিদরা বলছেন যে এই অবস্থায় ফাইন্যান্সিয়াল স্টিমুলাস দেওয়ার দেরি করা উচিত নয়। এখন প্রধানমন্ত্রী বা এমনকি অর্থমন্ত্রী খুব একটা অর্থনীতির ব্যাপারে বিশেষজ্ঞ নয়। ওদের যে চিফ ইকোনমিক অ্যাডভাইসার, সেও খুবই অযোগ্য। এই জন্য ওরা একটা আর্থিক প্যাকেজ ঠিক করতে, ফিনান্সিয়াল স্টিমুলাস ঠিক করতে এত দূর সময় লাগিয়ে নিলেন। মমতা ব্যানার্জি তো কালকে অনেক কথা বলেছেন, কোনটার জবাব দিচ্ছেন যে স্টেটগুলো কি সাহায্য পাচ্ছে এর থেকে, এবং যেটা ডিটেলস যে কিভাবে এই লকডাউন হবে, কন্টেনমেন্ট জোন তৈরি হবে। এবং মোদি প্রত্যেকবার একটা সিদ্ধান্ত নিয়ে তারপর মুখ্যমন্ত্রীদের সাথে মিটিং করে, সেটাই বা কেন হবে? এইগুলোর কোনো উত্তর নেই। আজকে আমার মনে হয় প্রধানমন্ত্রী কেউ কিছু জ্ঞানের কথা লিখে দিয়েছিল, বসুধৈব কুটুম্বকম, আর সেই বস্তা পচা জ্যাম ট্রিনিটি যে অভিযোগ করছেন সৌগত রায়। আমি দিলীপ ঘোষের কাছে উত্তর নেব। দিলীপ বাবু, আপনি বলছেন যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে 5 বার বৈঠক হয়েছে, কিন্তু সৌগত রায় অভিযোগ করছেন প্রধানমন্ত্রী আগে সিদ্ধান্ত নিয়ে নেন, তারপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন করবেন? না, সেটা তো আমার মনে হয় একদিক দিয়ে ভালো, কমপক্ষে মোদী সিদ্ধান্ত নেন। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী কেউ কোনো সিদ্ধান্তই নেয় না, আর যদি কেউ সিদ্ধান্ত নেয় তার চাকরি চলে যায়। আমি আপনার কথা উল্লেখ করে বলবো যে বিশিষ্ট ব্যক্তিরা বললেন, যেসব দেশগুলোর কথা উল্লেখ করলেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, এই দেশগুলো অর্থনীতির সঙ্গে আমাদের অর্থনীতি বা তাদের সমাজের সঙ্গে আমাদের সমাজের তুলনা হয় না।
তাদের প্রযুক্তি, তাদের ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের অনেক এগিয়ে আছে। তো সেই জন্য তাদের সামাজিক বিন্যাস বা পার্সেন্টেজ ইত্যাদির ব্যাপারটা আমাদের সঙ্গে যে সোজাসুজি তুলনা করি আমার মনে হয় ঠিক হবে না। চায়নার মতো দেশ জনসংখ্যা বহুল এবং আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা, তাও তো অনেকটা এগিয়ে গেছে, তার সঙ্গে আমাদের তুলনা হতে পারে। 4 কোটি 5 কোটি 6 কোটি দেশের সঙ্গে 140 কোটি দেশের জনসংখ্যার সঙ্গে তুলনা করা বা অর্থনীতি, এটা আমার মনে হয় ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সেই জন্য সৌগত দ্বারা যা কল্পনাও করতে পারেন না, মোদী সেটা করে দেখান। ওদের দৌড় 10 লক্ষ অবধি, মোদী শুরু করলেন 20 লক্ষ দিয়ে। সেই জন্য আজকে এখানে উনি অর্থনীতির কথা বলছেন যে অর্থনীতি বোঝার লোক কম আছে মোদীর সঙ্গে। 50 দিন পরে বোঝার লোকগুলো পশ্চিমবাংলায় বসে আছে, তাই পশ্চিমবাংলার পুরো অর্থনীতিটা দুর্নীতিতে পর্যবসিত হয়ে গেছে। এরকম দুর্নীতিযুক্ত অর্থনীতি মোদীজি করতে দেবেন না দেশে।